আমাদের নতুন গল্পে আপনাদের স্বাগতম। নিত্যনতুন গল্প পেতে আমাদের সাথে থাকুন। আবার গল্পে যাই। বিয়ের 3 দিন পর আসল কথাটা জানতে পারল নোরা। ওর একমাত্র নন্দ তিশা তাকে ছাদে ডেকে নিল। বলল, ভাবি, ছাদে আমার একটা গোলাপ বাগান আছে, চলো দেখতে যাই। নোরা এসব পেলে বেঁচে উঠে। বাড়িতেও সে উডনচণ্ডী ছিল। আম গাছ, পেয়ারা গাছ, জাম গাছে উঠা ছিল তার নিত্যদিনের কাজ। বিয়ের 2 দিন আগেও পেয়ারা গাছে উঠে ঢালে হেলান দিয়ে পেয়ারা খেয়েছে। এই জন্য তার দাদুর কি বকাব কি, ঘাটু মাইজা, তোরে গাছের লগেই বিয়া দেওন উচিত আছিল, রাইত দিন গাছের লগেই সংসার করতি তাইলে। ওর মাও বকত সব সময়। সে এসব কানেও তুলত না কোন দিন। সে যাই হোক, মূল কথায় থাকা ভালো। নষ্ট গল্প বিরস হবে, পাঠকের আনন্দ নষ্ট হবে। ওরা ছাদে গেল। তারপর কথায় কথায় উঠে এলো সেই কথা। তিশা বলল, আজ তোমার সতীন আর সৎ পুত্র আসবে ভাবি, ওদের বোধহয় সন্ধ্যা হয়ে যাবে ফিরতে। নোরা আতকে উঠল কথাটা শোনে। সে কাপা কাপা গলায় বলল, কি বললে তিশা? অ্যাকচুয়ালি আমি শুনতে পাইনি। তিশা ঝটপট করে বলল, ভাইয়ার প্রথম পক্ষের স্ত্রী সন্তান আসছে। নোরা কাঁপছে, থরথর করে। সে কাপা কাপা গলায় ফের জিজ্ঞেস করল, আমার সাথে মজা করছ তাই না তিশা? আরও গল্প পড়তে আমাদের গ্রুপে জয়েন করুন। তিশা বলল, না ভাবি, আমি তোমার সাথে মজা করব কেন? আজ সন্ধ্যা হলেই নিজ চোখে দেখতে পারবে সত্য না মিথ্যা। এবার আর টিকে থাকতে পারছে না নোরা। আর ওর মাথা কেমন ঘুরছে, লাটিমের মতো। সে চোখে ঝাপসা দেখছে সবকিছু। সাদা গোলাপগুলোকে মনে হচ্ছে তার কালো গোলাপ। সে বলল, আমি পড়ে যাচ্ছি। তিশা, আমায় ধরো প্লিজ। আরেকটুর জন্য পড়েই যেত। তিশা ওকে জাপটে ধরল। অবশ্য মাটিতে পড়া থেকে ওকে বাঁচাতে পারলেও ততক্ষণে সেন্সলেস হয়ে গেছে সে। তিশা ভয় পেয়ে গেল। সে চিৎকার করে ডেকে উঠল, মা, মাগো ও মা। ছাদ থেকে ডাকলে ঘরের ভেতর আওয়াজ পৌঁছয় না। সে এবার ডাকল ফাহাদকে, ভাইয়া। ভাইয়া রে ভাবি। এরপর কি বলল তিশা নিজেও জানে না। ভাইজা ঘরে নাই, থাকলেও শুনত না। ওর ডাকটা শুনল বাসার পাশ দিয়ে হেঁটে যাওয়া পাশের বাসার তুষার। সে শুনে দৌড়ে এলো এবং সিঁড়ি ডিঙিয়ে উপরে উঠল। এসে দেখে ভয়াবহ কান। এই তুষার হল তিশার 2 চোখের বিষ। ওকে দেখলে ওর গা জ্বলে। কিন্তু এই মুহূর্তে এসব ভাবার সময় নেই। ভাবির অবস্থা সিরিয়াস। সে কখনো তুষারকে ভাই বলে ডাকেনি, কিন্তু আজ ডাকল। বিপদে পড়ে। সে বলল, তুষার ভাই, আমি একা ভাবিকে নিয়ে নিচে নামতে পারব না, আমায় হেল্প করেন, একটু ধরেন আমার সাথে। 2 জন মিলে নামাই। তুষার ধমক দিল ওকে, ওই বেক্কল ছেড়ি, খালি কলা গাছের মতো লম্বাই হয়েছ, মাথায় কোন ঘিলু নাই, জলদি পানি ভর্তি বালতিটা নিয়ে আসো, মগটাও আয়নো। এইসব পণ্ডিতি মার্কা কথার জন্যই এই ছেলেকে দেখতে পারে না তিশা। কিন্তু এবার যে কথাটা বলেছে এটা সত্য। ভাবির মাথায় পানি ঢালতে হবে। কিন্তু সে গিয়ে পানি আনতে আনতে ভাবির অবস্থা কাহিল হয়ে যাবে। তাই সে বলল, তুষার ভাই, আপনি যান না নিচে, তাড়াতাড়ি হবে তাইলে। তুষারের রাগ উঠে গেল। সে বসা থেকে উঠে তিশার মাথায় শক্ত করে একটা চাটি মেরে বলল, এইটা কি বালতি না, এই বালতি ভরা পানি না, বালতির পাশে লাল, এইটা কি মগ না? বলে সে গোলাপ বাগানের কাছ থেকে বালতি আর মগ নিয়ে এলো। তারপর নিজেই নোরার মাথায় পানি ঢালতে শুরু করল। তিশা রাগে দুঃখে কেঁদে ফেলল। এক তো তার অপছন্দের লোকটা তার মাথায় রাগে ছাটি মেরেছে। 2 খানিক আগেই ভাবির সাথে আসার সময় সে বালতি ভরে পানি আর মগ নিয়ে এসেছিল, নতুন যে গাছগুলো লাগিয়েছে ওগুলোর গোড়ায় পানি দিবে বলে। কিন্তু নোরা সেন্সলেস হওয়ায় সে সব ভুলে গেছে, বালতির কথা তার মনে নাই। এই জন্য লজ্জা লাগছে। পানি ঢালতে ঢালতে তুষার দাঁত মুখ কুঁচকে বলল, ওই ছেড়ি এখনো দাঁড়াই যা আছো কেন? নিচে যাও, মারে নিয়ে আসো গিয়ে। যদি এই বেটি মরে তাইলে তো আমারে দোষব পরে। বলবো আমি খুন করছি। তোমারে দিয়াও বিশ্বাস নাই। তুমি নিজেও আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারো। তিশা 7-5 না বোঝেই কাঁদতে শুরু করল। সে ভাবল সত্যি সত্যি তার ভাবি মরে যাবে। তার গলাছাড়া কান্না দেখে তুষার কান ফাটানো ধমক গিয়ে বলল, গলা ছাড়ছ কিসের জন্য? এক্ষণ চুপ করো, চুপ করে নিচে যাও, মারে নিয়ে আসো গিয়ে। তিশা কাঁদতে কাঁদতেই নিচে গেল। গিয়ে মাকে জড়িয়ে ধরে গলা ছেড়ে কাঁদতে শুরু করল। ওর মা ফিরোজা বেগম মেয়ের কান্না দেখে চমকে উঠলেন এবং ভয়মাখা গলায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা, কি হলো তোর? তিশা বলল, ভাবি। ভাবি অজ্ঞান হয়ে পড়ে আছে ছাদে। ফিরোজা বেগম আর কিছু জিজ্ঞেস করলেন না, দৌড়ে গিয়ে উঠলেন ছাদে। তার পেছন পেছন গেল তিশাও। ফিরোজা বেগম গিয়ে দেখেন তুষার নোরার মাথায় পানি ঢালছে। ফিরোজা বেগমকে সে দেখে বলল, আন্টি, অনেকক্ষণ ধরে পানি ঢালছি, হুশ ফিরছে না, আমার মনে হয় ভাবিকে হসপিটালে নেয়া উচিত। ফিরোজা বেগম কিছু বুঝতে পারছেন না। হঠাৎ এমন হল কেন?
তিনি তিশাকে জিজ্ঞেস করলেন। তিশা যখন বলতে যাবে তখনই চোখ খুলল নোরা। মিটিমিটি করে তাকাল। ফিরোজা বেগম নোরার মাথাটা নিজের কোলে টেনে নিলেন। তারপর বললেন, কি হয়েছে মা? হঠাৎ এমন হলো কেন? নোরা এবার কোন কথা না বলেই কাঁদতে শুরু করল। কাঁদতে কাঁদতে সে বলল, মা, আপনার ছেলের নাকি আরেকজন স্ত্রী আছে, একটা ছেলেও নাকি আছে। ফিরোজা বেগম বুঝতে পারলেন না এসব জানল কি করে নোরা। তিনি বরং কথাটা ধামাচাপা দিতে চাইলেন। এই সমাজটা ওইসব কথার জন্য মোটেও উপযুক্ত না। এইসব বলার জন্য পরে অনেক সময় পাওয়া যাবে। তাই তিনি বিষয়টা ধামা চাপা দেওয়ার জন্য বললেন, কে বলছে এই কথা? নোরা কান্নাভেজা গলাই বলল, তিশা। তিশা বলেছে। ফিরোজা বেগম হাসি হাসি ভাব করলেন মুখের। তারপর বললেন, আর তুমি ওর কথা বিশ্বাস করে একেবারে জ্ঞান হারিয়ে ফেলছ? বোকা মেয়ে, নন্দরা এমন হাসি তামাশা করেই। তাই বলে সব বিশ্বাস করে ফেলতে হবে নাকি? তোমার ননদ যদি বলে তোমার বর আরও 3টা বিয়ে করছে, তবে তাও তুমি বিশ্বাস করবা নাকি? এই তুষার, তোমার ফাহাদ ভাই কি আগে আরেকটা বিয়ে করছিল নাকি? তুষার বলল, তোবা তোবা, এক বিয়েই তো করতে চায় না। বয়স হয়ে গেছে 40-এর কাছাকাছি, আবার আরেক বিয়ে। ফিরোজা বেগম অতিরিক্ত কথা পছন্দ করেন না। তাই তিনি বললেন, তুষার, তুমি এখন যাও। আমরা মেয়েরা একটু কথা বলবো এখন। তুষারের অবশ্য লজ্জা শরম কম। তবুও সে মাথা হেট করে চলে গেল এখান থেকে। যাওয়ার সময় একবার তিশার দিকে তাকাল। ভাবল তিশা তাকে ধন্যবাদ দেয় কিনা, অথবা তার দিকে তাকিয়ে যদি মিষ্টি করে হাসে। যেহেতু সে তার অতবট সাহায্যটা করল, এর বিনিময়ে সে তো সামান্য ধন্যবাদ পাওয়ার কথায়। কিন্তু তিশা তার দিকে ফিরেও পর্যন্ত তাকাল না। তুষার মনে আঘাত পেল, ভীষণ আঘাত, এবং ধীরে ধীরে পা ফেলে ছাদ থেকে নেমে সে চলে গেল রাস্তা ধরে। তুষার চলে যাওয়ার পর ফিরোজা বেগম তিশাকে ডাকলেন। বললেন, আমার কাছে আয়। তিশা তার মায়ের কাছে যেতেই তিনি একটা শক্ত চট বসিয়ে দিলেন মেয়ের গালে। চট দিয়ে বললেন, ওই ভনটা ছাদে আসলো কেমনে? তিশা চট খেয়ে রাগে দুঃখে অভিমানে কাঁদতে শুরু করল। মার কথার সে জবাব দিল না। সকালবেলা শাশুড়ির ধামাচাপা দেয়া কথায় নোরা বিশ্বাস করে বসেছিল যে ওর বর ফাহাদের আগের কোন স্ত্রী সন্তান নাই। কিন্তু সন্ধ্যাবেলায় যখন 25-26 বছরের এক মহিলার সাথে করে 3 বছরের এক ছেলে সন্তান নিয়ে এসে বাসায় উপস্থিত হল, তখনই নোরার মাথায় ধরল। এবং অদ্ভুত ব্যাপার হল, ওই মহিলা বাড়ির উঠোনে এসেই গলা ছেড়ে ডাকতে শুরু করল এই বলে যে, আমার সতীন কোথায় গো? সে কি জানে না আজ আমি আসব? দরজাটা বন্ধ করে রেখেছে কেন এখনও? নোরার এই কথা শুনে মনে হল সে ফের ঢলে পড়বে জমিনে। তবে কি তার শাশুড়িও তার সাথে প্রতারণা করেছে? ছেলের প্রথম বিয়ের কথা এভাবে গোপন রেখেছে, এখন তার কি উপায় হবে? কিভাবে সে এই বাড়িতে এই লোকের ঘর করবে সারাটা জীবন? ফিরোজা বেগম নোরাকে বললেন, যাও, দরজা খুলে গিয়ে দীপালিকে রিসিভ করো। নয়তো ও খুব রেগে যাবে। ও রেগে গেলে এ বাড়িতে ঘূর্ণিঝড় বয়ে যাবে, ভূমিকম্প হবে, সবকিছু এলোমেলো হয়ে যাবে। ওর হাত থেকে কেউ রেহাই পাবে না। নোরার পা চলল না, চলল তার মুখ। সে মুহূর্তে বুঝে ফেলল এই বাড়িতে সে চুপচাপ ঘরকোণে হয়ে থাকতে পারবে না। তাকে অবশ্যই মুখ কাটা হতে হবে, কথার পিঠে কথা চালাতে হবে। তবেই শান্তি, অন্যতাই ওরা ওর সাথে যা ইচ্ছে তাই করবে। অলরেডি করতেও শুরু করেছে। কথা নাই বার্তা নাই, হুট করে ফাহাদের প্রথম পক্ষের স্ত্রী বেরিয়ে গেল। আবার 3 বছরের সন্তান একটা। কি সর্বনাশের কথা! সকাল হতে হতে দেখা যাবে আরও 2-3 বু বেরিয়ে যাবে। সে তার শাশুড়িকে রাগের গলায় বলল, মা, আপনি না সকালবেলা বললেন এসব মিথ্যে? তিশা আমার সাথে মজা করেছে, কিন্তু এখন তো সত্যি হয়ে গেল। আপনার ছেলের প্রথম পক্ষের স্ত্রী উঠোন থেকেই গলা ছেড়ে আমায় ডাকছে। সতীন, দরজা খুলে দেও। দেরি করছ কেন? আপনি আমার সাথে মিথ্যে বললেন কেন? আর সবচেয়ে বড় কথা, আপনারা বিয়ের আগে বলেননি কেন আপনাদের ছেলে মেরিড, তার এক সন্তান আছে? এখন কেন বলছেন? কেন? ফিরোজা বেগম বিস্ফারিত চোখে তাকালেন। গ্রামে বড় হওয়া একটা সাধারণ পরিবারের মেয়ে তার সামনে এভাবে গলা উঁচিয়ে কথা বলতে পারল। দেশ কি তবে একটু হলেও বদলাতে পারল? আগে তো বিয়ের 6 মাস পরেও ঘরের বধূরা শ্বশুর শাশুড়ির সামনে শব্দ করে কথা বলতেও পারত না, ভয়ে জটতায় বারবার ঢুক গিলত। কিন্তু এই মেয়ে দেখি বিয়ের 4র্থ দিনেই তুলপাট করে নিচ্ছে বাড়ি। শাশুড়ির সাথে বাগবিতণ্ডা করতেও শুরু করে দিল। এ তো মেয়ে নয়, যেন অগ্নি। ফিরোজা বেগমের ইচ্ছে হল রাগে অনেক কিছুই বলতে, কিন্তু তিনি বকাঝকা করলেন না। বকাঝকা না করার কারণ, তিনি এই মুহূর্তে নোরার জায়গায় নিজেকে কল্পনা করলেন এবং ভেবে দেখলেন নোরার জায়গায় তিনি হলে এর চেয়ে রূঢ় আচরণ তিনি করতেন। তাই চাপা গলায় শুধু এটুকুই বললেন, এখন এসব বলার সময় না, আস্তে ধীরে সব জানতে পারবে। এখন তুমি দরজাটা খুলে দেও গিয়ে, আর প্রশ্ন করো না আমায়। নোরার কি হল কে জানে, সে ঝট করে বসে পড়ল খাটের একপাশে।
এবং সে তার শাশুড়িকে কর্কশ গলায় এটা জানিয়ে দিল যে সে দরজা খুলতে পারবে না, আর সবচেয়ে ভালো হয় তাকে ডিভোর্স দিয়ে দিলে এই সংসার সে করবে না। ফাহাদের সেকেন্ড ওয়াইফ হয়ে এখানে থাকার কোন প্রশ্নই আসে না তার। এর চেয়ে গার্মেন্টস ফ্যাক্টরিতে অপারেটরের কাজ করে লাইফ পার্ট করে দেয়া সহজ হবে তার জন্য। ফিরোজা বেগম শেষবারের মতো বললেন, তবে তুমি দরজা খুলে দিবেই না? নোরা বলল, না, প্রশ্নই আসে না। আপনার মায়া হলে আপনি আপনার পুত্রবধূর জন্য দরজা খুলে দিন গিয়ে। অবশেষে ফিরোজা বেগম নিজেই দরজা খুলে দিলেন। খোলা দরজা দিয়ে ঘরে ঢুকল দীপালি। নীল রঙা শাড়ি পরা বড়সড় ধরনের মেয়ে মানুষ। তার হাতে একটি লাগেজ, আর অন্য হাতে ধরে আছে তার ছেলে পিপলুর হাত। দীপালি ঘরে ঢুকেই বলল, মা, আপনার বাদাইমা পোলা কি আছে? ওর খবর আছে আজ? ফিরোজা বেগম চোখ বট বট করে বললেন, কেন, কি হয়েছে? কি না হয়েছে বলুন, আমি তার প্রথম পক্ষের স্ত্রী, মানে বড় বউ। আর নতুন যে আসলো নোরা, সে ছোট বউ। ছোট বউ হিসেবে তার দায়িত্ব কি ছিল? আমারে বাড়ির গেট থেকে রিসিভ করে আনা। মানলাম এটা করল না, কিন্তু ঘরের দরজাটা খুলে তো দিবে। আমায় সম্মান করে জিজ্ঞেস তো অন্তত করবে কেমন আছেন। তা না করে মুখ এমন করে বসে আছে যেন আমায় সে গিলে খাবে। ওরে বাবা, আজ ও বাসায় ফিরুক, তারপর শিক্ষাটা দেব। নোরা অনেকক্ষণ চুপ করেছিল। এবার আর পারছে না। সে এবার বলেই ফেলল, আপনার সংসার আপনিই কোন। শিক্ষা দিতে হলে আপনার স্বামীকে দিন। আমায় এসব শোনাচ্ছেন কেন? আমি আগামীকাল সকাল বেলাতেই এখান থেকে গুড বাই দিচ্ছি। সতীনের সংসার করার মতো কন্ডিশন এখনও হয়নি আমার। আমি কোন এতিম অনাথ না যে এখানে না থাকলে আর কোথাও মাথা গুজবার ঠাঁই হবে না আমার। দীপালি দুহাতে তালি বাজিয়ে বলল, বাহ 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 বাহ, গলায় দম আছে দেখছি। ঝগড়া করে মজা পাওয়া যাবে তাহলে। নোরার এবার সত্যি সত্যি খারাপ লাগছে। সে এবার রাগে দুঃখে কেঁদেই ফেলল। কাঁদতে কাঁদতে সে বলল, আপনারা এমন খারাপ মানুষ কেন? ছি, প্রতারণা করে একটা মেয়ের সুন্দর জীবনটা নষ্ট করে দিলেন। দীপালি ওর কাছে ঘেঁষল। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল ওকে। এক পর্যায়ে দীপালি ইশারা করে তার শাশুড়ি আর নন্দকে বলল পিপলুকে নিয়ে ও ঘরে চলে যেতে। ওরা ও ঘরে চলে যেতে পা বাড়াতেই ওদের পেছন পেছন নোরাও পা বাড়াল। ভাবল এখানে থেকে এই মহিলার সাথে ঝগড়া করার কোন মানে হয় না। সে ওদের সাথে ও ঘরে চলে যাবে, কিন্তু পারল না। সামনে গিয়ে দাঁড়াল দীপালি। দাঁড়িয়ে বলল, অত তাড়া কিসের গো তোমার? ফাহাদের সাথে সকাল সকাল ঘুমোতে যাওয়ার ইচ্ছে হচ্ছে তাই না? কিন্তু আফসোস, আজ ফাহাদ আমার সাথে থাকবে। এখন থেকে দিন রাত দুভাগে ভাগ হয়ে যাবে। দিনের বেলায় ফাহাদ তোমায় সময় দিবে, আর রাতে আমায়। নোরার আর সহ্য হল না। সে মুখ ফুটে বলেই ফেলল, শুধু রাতে কেন, 24 ঘণ্টাই আপনি তার সাথে থাকুন। পারলে ওকে কোমরের সাথে বেল্ট দিয়ে বেঁধে রাখুন। আমার এতে কিছু যায় আসে না। আমি কাল সকালেই বিদায় হচ্ছি এখান থেকে। দীপালি মুখ উজ্জ্বল করে হাসল। হেসে বলল, না, তুমি তো এখান থেকে কোথাও যেতে পারবে না। বিয়ে কি অত সহজ বলো? সবে তো 4 দিন। তোমায় বিয়ে করিয়ে আনিয়েছি কি এমনি এমনি নাকি? আমি বাবা এক বাচ্চা নিয়েই এখনও ভুগছি। আর নিতে পারব না। বাচ্চা নেয়াবো তোমায় দিয়ে। বছর বছর একটা গ্যাপ দেয়া যাবে না। হি হি হি। তুমি এ বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবে না। কোথাও না। কাল থেকে এ বাড়ির গেটে ভেতর থেকে একটা বড় তালা ঝুলবে সব সময়। সেই তালার চাবি থাকবে আমার কাছে। আমার অনুমতি না নিয়ে কেউ গেটের বাইরে যেতে পারবে না। নোরা মনে মনে ভয়ঙ্কর অশ্লীল একটা গালি দিল দীপালিকে, কিন্তু মুখ ফুটে কিছু বলল না। দীপালি ওর দিকে তাকিয়ে হাসি মুখে বলল, তুমি আমায় একটা অসভ্য গালি দিয়েছ মনে মনে। জোরে গালি দেয়ার সাহস নাই নাকি? নোরার আগে অগ্নিশর্মা হয়ে উঠে সত্যি সত্যি হাতটা বাড়িয়ে নিল দীপালির গালে একটা শক্ত চট বসিয়ে দিবে বলে, কিন্তু পারল না। দীপালি তখন ওর হাতটা খপ করে ধরে ফেলল। তারপর বলল, তোমার মতো সুপুরি গাছ বটগাছের বাটাও ছিঁড়তে পারবে না। শুধু শুধু লাগতে এসো না। এর চেয়ে সহজ যা তা করো। আমায় তোমার বড সতীন হিসেবে মেনে নেও। বড সতীন মানে তো বুঝোই, শাশুড়ি মায়ের চেয়েও তারে বেশি সম্মান দিতে হবে। নোরার আগে ফুস ফুস করছে আর সামনের দিকে তাকাচ্ছে। ফাহাদ আসে কি না দেখছে। সারাদিন ওই গাধাটা বাইরে ছিল, এখনও আসেনি। আজ ফিরলেই ওকে জন্মের শিক্ষাটা দিবে। সে জন্মের শিক্ষাটা দিয়েই এ বাড়ি ছাড়বে তবে। ফাহাদ বাসায় ফিরল রাত 12টার দিকে। সে ফিরতেই তার সাথে নোরা কথা বলতে চাইল, কিন্তু কথা বলতে দিল না দীপালি। সে ফাহাদকে হাত ধরে টেনে নিয়ে গেল অন্য একটি ঘরে। তারপর ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিল। নোরা কি করবে না করবে কিছুই ভেবে পাচ্ছে না। সে অনুভব করল তার গায়ে যেন আগুন ধরে গেছে। সেই আগুনে সে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। সে তিশাকে ডেকে নিল এবং বলল, তিশা, এসব আমার মোটেও ভালো লাগছে না। আমি আর এখানে থাকতে চাই না বোন।
এক্ষুনি চলে যেতে চাই এখান থেকে। তিশা মুখ কুঁচকে বলল, কিভাবে যাবে বলো? তুমি তো ফেঁসে গেছ। এখান থেকে তুমি কিছুতেই বেরুতে পারবে না। বড়ভাবি তোমায় বেরুতে দিবে না। মানে? বেরুতে দিবে না মানে কি? সে কি ডাইনি নাকি? তিশা আর চেপে থাকতে পারল না। সে শব্দ করে হেসে উঠল। ফিরোজা বেগমও ভেতর ঘর থেকে এবার চটজলদি এলেন। এসে ওরা যে ঘরের ভেতর ঢুকেছে সেই ঘরের দরজায় টোকা দিয়ে বললেন, হয়েছে। অনেক বেশি মজা হয়ে গেছে। বেশি মজা ভালো নয় কিন্তু। এবার তোরা বেরিয়ে আয় বলছি। ফিরোজা বেগম কথাটা বলতেই হাট করে ভেতর থেকে দরজাটা খুলে বেরিয়ে এলো ওরা দুজন, ফাহাদ আর দীপা। ওরা বেরিয়ে এসে হাসতে হাসতে ভেঙে পড়ল। আরও গল্প পড়তে আমাদের গ্রুপে জয়েন করুন। নোরা এসবের কিছুই বুঝতে পারছে না। এবার দীপাই গিয়ে ওর হাতটা ধরল। তারপর বলল, বোন, তোমার সাথে সবাই মিলে অনেক হাসি তামাশা করে ফেলেছি। সকালবেলা একবার সেন্সলেসও নাকি হয়েছ তুমি তিশার কাছ থেকে ওসব শোনে। আসলে ওদের কোন দোষ নাই। সবটাই আমার প্ল্যান ছিল। আমার প্ল্যান মোতাবেক সব হয়েছে। সত্যি বলতে আমি তোমাদের বিয়ের দিন এখানে থাকতে পারিনি। আমার অফিস থেকে ছুটি পাইনি আসার। কারণ সেদিন বিদেশি বাইয়ার এসেছিল অফিসে। ওদের সাথে মিটিং ছিল। এরপর যখন ছুটি পেলাম সঙ্গে সঙ্গে চলে এলাম তোমায় দেখতে। বিয়ের দিনের আনন্দ থেকে বঞ্চিত হওয়ায় আজ তা সুদে আসলে পুষিয়ে নিলাম। অবশ্য তোমার শাশুড়ি মানে আমার মেজো খালা এটা কিছুতেই মানতে নারাজ ছিলেন। তিনি বারবার বলছিলেন তিনি শাশুড়ি হয়ে কিভাবে পুত্রবধূর সাথে এসব মিথ্যে নাটক খেলবেন। কিন্তু আমি তাকে সাফ সাফ জানিয়ে দিয়েছিলাম। বলেছিলাম, তুমি যদি আমার কথামতো কাজ না করো তবে কিন্তু আমি আসব না। ফিরোজা বেগম এবার নিজেই নোরার কাছে এগিয়ে এলেন। এসে ওকে জাপটে ধরে বললেন, মাগো, আমারে তুমি ভুল বুঝছ না। দীপা আমার বড় বোনের মেয়ে। ওর স্বামী থাকে ইতালিতে। আর ও ঢাকায় একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। বিয়েতে আসার জন্য ও প্রস্তুত ছিল। ব্যাগপত্র গুছিয়ে অনলাইনে ট্রেনের টিকিট পর্যন্ত অগ্রিম কেটে রেখেছিল। কিন্তু কি দুর্ভাগ্য ওর, ওইদিনই নাকি হুট করে ওর বস ফোন দিল। বলল জরুরি মিটিং আছে। মিটিংয়ে না গেলে চাকরি থাকবে না। তাই সে চাকরি বাঁচাতে গিয়ে বিয়েটা মিস করল। বিয়ের আনন্দ থেকে বঞ্চিত হয়েছে বলে সে আমার কাছে আবদার করল এসব করতে। আমি বারবার না করেছি। কিন্তু ও শোনে না। বলে তবে সে আসবেই না আর। অবশেষে আমি রাজি হয়েছি। ওদের সাথে থেকে থেকে আমিও ছেলে মানুষই করেছি। আমি যা করেছি তা একটু বাড়াবাড়িই ছিল। এর জন্য তোমার মাকে তুমি লজ্জা দিও না গোমা। নোরা কি বলবে বুঝতে পারছে না। তার বুকটা কেমন ধুকপুক করছে। সকাল থেকে একটা ভয় তাকে তাড়িয়ে মারছিল। কিন্তু এটাই শুক্রিয়ার বিষয় যে ওরা মজা করেছে। সত্যি সত্যি এমন কিছু হয়নি। হলে সর্বনাশ হতো। তবুও তার মন খারাপ হল প্রচণ্ড। সে বুঝেই পেল না এটা আবার কোন ধরনের মজা। পৃথিবীতে মজার বিষয়ের কি অভাব আছে নাকি? দীপার মিষ্টি মিষ্টি কথা আর সুন্দর আচরণে মুগ্ধ হয়ে গিয়েছিল নোরা। কিন্তু এই মুগ্ধতা তার বেশিক্ষণ টিকল না। দীপা আসার 3 দিন পর এক দুপুরে যখন তিশার কলেজে অভিভাবক সমাবেশে তারা মা মেয়ে চলে গেল, তখন নোরা আর দীপা এক খাটে শুয়ে মজার মজার গল্প করছিল। গল্প করতে করতে হঠাৎ নোরা ঘুমিয়ে পড়ল। আধ ঘণ্টার মতো ঘুমালো সে। এবং ইলেকট্রিসিটি চলে যাওয়ায় গরমে ঘামে ভিজে একসার হয়ে জেগে উঠল নোরা। জেগে উঠে দেখে তার পাশে দীপা নেই। সে ভাবল অন্য কোন ঘরে আছে হয়তোবা। কিন্তু সে অন্য কোন ঘরে গিয়ে যে এভাবে দীপাকে দেখতে পাবে তা কল্পনাও করেনি। সে গিয়ে দেখে ওরা হাত ধরাধরি করে খাটের উপর শুয়ে আছে, দীপা আর ফাহাদ। দীপার উডুর উপর একটা পা তুলে রেখেছে ফাহাদ। দৃশ্যটা দেখে নোরার দু চোখ আধার হয়ে এল। সে প্রথমে ভাবল ভুল কিছু দেখছে। কিন্তু যখন নিজের কানেই শুনতে পেল ফাহাদ বলছে, দরজাটা আটকে এসো, কেউ এসে দেখে ফেলতে পারে। দীপা বলল, দেখার মতো কেউ থাকলে তো দেখবে। ফাহাদ অবাক হয়ে বলল, নোরা যদি চলে আসে? আরে ও ঘুমাচ্ছে, উঠবে না এখন। তাছাড়া দরজা লক করলে কেউ দেখলে সরাসরি সন্দেহ করবে। কিন্তু দরজা খোলা থাকলে কেউ কিছু ভাববে না। মিছেমিছি অনেক কিছুই বানিয়ে বলা যাবে। তাছাড়া দরজা খোলা ঘরে দুজন কাজিন থাকলে মাইন্ড করার কি আছে? কেউ তো আর সরাসরি ঘরে ঢুকে যাচ্ছে না। আর দরজা খোলা রেখে আমরা এমন কিছু করব তা কোন বোকাও কল্পনা করতে পারবে না। নোরা তখন দরজা থেকে সামান্য দূরে দাঁড়িয়েছিল। ওখান থেকে সব শোনা যায়। সামান্য উকি দিলে ভেতরের সবকিছু দেখা যায়। আরেকবার সে উকি দিল। ওরা আরও কাছাকাছি ঘেঁষছে। যেভাবে কামাতুর দুটি মানুষ একত্র হয় সেভাবে। নোরা ভাবল বিষয়টা দেখে চুপ করে থাকবে কিনা। সবাই যেভাবে চুপ হয়ে থাকে। চুপ হয়ে না থেকেই বা কি করবে? মেয়েদের কি শ্বশুর বাড়ি এসে উচ্চবাক্য করলে চলে? তালাক ফালাকের ডর ভয় থাকে। স্বামী শাশুড়ির অত্যাচারের ভয় থাকে। তাছাড়া মান সম্মানের ব্যাপার তো আছেই। কিন্তু নোরা এই মুহূর্তে অন্য কিছু ভাবছে।
সে ভাবছে নিজেকে অন্য রকম কিছু। সে নিজেকে আর ৮-১০টা মেয়ের জায়গায় ভাবছে না এখন। সে জানে চুপ থেকে কাউকে অপরাধ করতে দেওয়াও অপরাধ। ৩ দিন আগেও যে নোরা ভেবেছিল ফাহাদকে ডিভোর্স দিবে, ওর সাথে আর সংসার করবে না, সেই নোরাই এই মুহূর্তে নিজ চোখে এসব দেখার পরেও ভাবছে ফাহাদকে সে ডিভোর্স দিবে না, ওর সাথেই সংসার করবে। কারণ আজ যদি নোরা ওকে ডিভোর্স দেয় তবে দুদিন পর ফাহাদ অন্য একটি মেয়েকে বিয়ে করে ঘরে আনবে। আর সেই মেয়েও এখানে এসে স্বামীর এসব নোংরা কাজ দেখে সারা জীবন ডুকরে ডুকরে কেঁদে যাবে। এই জন্য সে ঠিক করেছে অন্য কাউকে কষ্ট পেতে সে দিবে না। সে বরং এখানে থেকে একটা রাখাল যেভাবে তার দুষ্ট গরুকে ঠিক করে ঠিক সেভাবেই সে তার বদ স্বামীকে ঠিক করবে। প্রয়োজনে যত কষ্ট সহ্য করতে হয় সে তা করবে। তবে কষ্ট সহ্য সে একাই করবে না, ফাহাদ কেউ কষ্ট দিবে, শিক্ষা দিবে। আর সুচতুর দীপার জীবনটাও বিস্ময় করে তুলবে সে। কিভাবে স্বামীর আড়ালে আবডালে পরপুরুষের সাথে উগ্র যৌনতায় মেতে উঠে তা হাড়ে হাড়ে টের পাইয়ে ছাড়বে। এতে তার বাধা আসবে, বিপত্তি আসবে। একটা সুখের ঘর বাঁধতে আসলেই সংগ্রাম প্রয়োজন। একটা সমাজ পরিবর্তনের জন্য প্রয়োজন কঠোর সাধনার। হতে পারে তার এই ত্যাগ তিতিক্ষা থেকে অনেকেই শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াবে। যে সকল নারী আজ জুলুমের শিকার হয়ে চুপ করে আছে তারা মুখ খুলবে একদিন। স্বামীকে পুজো করা ধর্মান্ধ, কুসংস্কারাচ্ছন্ন অন্ধ মেয়েগুলো স্বামীর ভুলগুলো মুখ বুজে সহ্য না করে এরপর থেকে আওয়াজ তুলবে। এ আওয়াজ একদিন পৃথিবীর প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে। সে জানে যেদিন পৃথিবীর সকল নারী নিজেকে সম্মান দিতে জানবে, নিজেকে আর কখনো পুরুষের চেয়ে ছোট মনে করবে না, ঠিক সেদিনই এ সমাজ বদলে যাবে। সেদিনই নারী তার স্বামীর অশৃঙ্খল যৌনতা মুখ বুজে আর সহ্য করবে না। তুচ্ছ বিষয় নিয়ে তার গায়ে হাত তোলা তো দূরের কথা, সামান্য বকা দেয়ারও সাহস করবে না। সেদিন এ দেশের স্কুলগুলোতে ছেলে মেয়ে উভয়েই সমান সুযোগ পাবে। অঙ্কের শিক্ষক অঙ্ক বুঝিয়ে দেয়ার নামে নারীর কাছে ঘেঁষে তার নরম পিঠে হাত রাখতে পারবে না। কলেজ ইউনিভার্সিটিগুলোতে মেয়েরা ফোটে থাকবে লাল টপকে গোলাপের মতো। অটোতে, বাসে, ট্রেনে কিংবা শপিং মলের ভিড়ে কোন কামুক পুরুষ ইচ্ছে করলেই তার বুকে, পিঠে, শরীরের স্পর্শকাতর অন্য কোন জায়গায় হাত দিয়ে ছুঁয়ে দিতে পারবে না। যদি এমন কিছু করে তবে নারীও ওর গাল কষে চট বসিয়ে দিবে, প্রয়োজনে রাস্তায় ফেলে কুকুরের মতো পেটাবে। এবং সে একা নয়, তাকে দেখে আশেপাশের সকল নারীরই এগিয়ে আসবে তাকে সাহায্য করতে। যদি এমন কিছু হয়, যদি নারীরা প্রতিবাদী হয়, তবে সব পুরুষ আপনা আপনি নারীর যথার্থ সম্মান দিবে, হোক সেটা ভয়েই। যে সমাজের মানুষ উপলব্ধি করে না, ভালোবেসে কাউকে সম্মান দেয় না, সেই সমাজ থেকে জোর করেই সম্মান আদায় করতে হবে। নোরা তার জীবনের সংগ্রামটা এখান থেকেই শুরু করল। অবশ্য তখন ওরা দুজন আরও কাছাকাছি। দীপার বুকের উপর গরম শ্বাস ফেলছে ফাহাদ, আর তক্ষুনি ঘরের ভেতর ঢুকে গেল নোরা এবং গর্জন করে বলে উঠল, এসব কি এসব কি? নোরা জোর গলায় বলল, অনেকটা চিৎকার বলা যায় একে। ওরা ভীষণ রকম চমকে উঠল। দীপা তাড়াহুড়ো করে কাপড় দিয়ে শরীর ঢাকল, খানিকটা লজ্জাও পেল। ফাহাদের মেজাজ গেল বিগড়ে। সে বিছানা থেকে নেমে এসে রাগী রাগী চোখে তাকাল নোরার দিকে। তারপর উচ্চস্বরে বলল, কি সমস্যা তোমার? কথা নাই বার্তা নাই, হুট করে ঘরে ঢুকে জিজ্ঞেস করছ এসব কি, এসব কি? নোরা বোকা ভনে গেল। বড অদ্ভুত কাণ্ড তো। তার স্বামী একটা পর নারীর সাথে যৌনতায় মেতে উঠেছে আর সে এসে দেখে ফেলায় তার অপরাধ হয়ে গেল। কি আজব দুনিয়া! নোরা চুপ করেছিল। ওর চুপ থাকার সুযোগ নিয়ে দীপা বলল, কি হয়েছে নোরা? কোন সমস্যা নাকি? হঠাৎ যে এলে? নোরা ওদের কথার ধরনই বুঝতে পারছে না। সে কি বলবে না বলবে বুঝতে পারছে না। দীপা ঠোঁট টিপে হাসল। ফাহাদ পদ্ধতিটা ভালো জানে। সে এবার সুযোগ বুঝে ইচ্ছে মতো কিছু নীতি বাক্য কপচে দিল। বলল, ভাই বোন এক ঘরে বসে গল্প স্বল্প করতেই পারে। শুধু গল্প স্বল্প করা না, তারা শপিংয়ে, পার্কে কিংবা অন্য কোথাও বেড়াতে যেতে পারে। কিন্তু এর জন্য এভাবে তুমি হুট করে এসে এমন উদ্ভট প্রশ্ন করে ফেলতে পারো না। এটা অন্যায়, এটা অপমানের শামিল। তারপর দীপা ফাহাদকে বলল, ভাই তুই থাক তোর বুনিয়ে। তোদের মাঝে আমি আর ঝগড়া ফ্যাসাদ লাগাতে চাই না। আমি চাই না আমার জন্য তোদের সম্পর্ক মলিন হোক। যেখানে বিয়ের সপ্তাহ না যেতেই তোর বউ তোকে এভাবে এসে সন্দেহ করছে। আমি তোর বয়সে বট কাজিন হওয়া সত্ত্বেও আমায় আর তোকে নিয়ে খারাপ ধারণা করছে। এখানে থাকার আমার কোন প্রশ্নই আসে না। আমার ভুল হয়েছে, বড ভুল হয়েছে। নিজের ভাই নাই, খালার ছেলেকে আপন ভাই ভেবে তার নতুন বউ দেখতে এলাম, আর এসে এই অপমান। দীপা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ফাহাদ অনুরোধের গলায় বলল, দীপা কান্না করিস না, আমি ওকে শাসন করব। নেক্সট আর এমন হবে না। দীপা তবুও কাঁদছে, কিছুতেই কান্না থামাচ্ছে না। ফাহাদ এবার নোরার দিকে এগিয়ে গেল, আর রাগে লাল হয়ে উঠা চোখে বলল, ওর কাছে গিয়ে মাফ চাও।
এক্ষুনি। কইক। নোরা বলল, কিছুতেই না। এমন কিছু করার কোন প্রশ্নই আসে না। আমি চোখে যা দেখেছি তা ভাই বোনের মধ্যে কিছুতেই হতে পারে না, এটা অনৈতিক। এটা অন্যায়। ফাহাদ রাগের গলায় বলল, কি দেখেছ তুমি? হ্যাঁ, কি দেখেছ? ভাই বোনের মধ্যে হতে পারে এমন কি দেখেছ? নোরা বলল, তোমরা নোংরামো করছিলে। আমি স্পষ্ট দেখেছি। ফাহাদ সঙ্গে সঙ্গে ওর গালে চট বসিয়ে দিল এবং একটা বকা দিয়ে বসল। তাছাড়া হুমকিও দিল। বলল, আরেকবার এমন বাজে কথা বললে ঘাট ধরে এ বাড়ি থেকে বের করে দিব। নোরা এবার বলল, এ বাড়িতে থাকার এমনিতেও আমার কোন রকম ইচ্ছে নাই। তবে আপাতত যাচ্ছিও না। সময় হলেই এখান থেকে যাব। তবে অসম্মান নিজের কাঁধে নিয়ে যাব না, বরং অসম্মানিত করে যাব। ফাহাদের রাগ আরও বাড়ছে। সে এবার ওর গায়ে হাত তুলতে চাইল। তখনই এসে তাকে থামিয়ে দিল দীপা। বলল, থাক মারি শুনে। কম বয়স। বুঝতে পারেনি। ভুল বুঝেছে। ছোটরা ভুল করতেই পারে। এই জন্য তো তাদের গায়ে হাত তোলা যাবে না। সুন্দর করে কথা দিয়ে বোঝ দিতে হবে। দীপা ছলে বলে কৌশলে নোরাকে কনভিন্স করে ফেলতে চাইল। কিন্তু নোরাও তো সহজে হাল ছাড়ার মেয়ে নয়। সেও পাছে বলে দিল, চোর ধরা পড়লে ৭-৫ বলে বেঁচে যেতে অনেক কিছুই করে। কিন্তু আমি বোকা না। বয়স কম হলেও এইটুকু জ্ঞান আমার আছে। আমি এটা বুঝি যে কোনটা বোনকে আদর করা আর কোনটা যৌনতায় মেতে উঠা। ফাহাদের আর সহ্য হচ্ছে না। এবার সে সত্যি সত্যি মারল নোরাকে। ঘাট ধরে টেনে নিয়ে গেল বিছানার কাছে। তারপর বিছানার সাথে তার মুখটা নিচে ফেলে অনেকক্ষণ চেপে ধরে রাখল। নোরার তখন মনে হতে লাগল এই বুঝি তার দম আটকে আসছে। দীপা এবারও ছাড়িয়ে নিল। বলল, করছিস কি তুই? হ্যাঁ, নতুন বউয়ের সাথে কেউ এমন করে রে? তুই যা, ঘর থেকে এখন বেরিয়ে যা। রাগ থামলে আসিস। আমি নোরার সাথে কথা বলছি। দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। ফাহাদ আলনা থেকে রঙা শার্টটা নামিয়ে গায়ে দিতে দিতে ঘর থেকে বেরিয়ে গেল। ও চলে গেলে দীপা এসে নোরার হাত ধরতে চাইতেই নোরা এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল। ও বলল, একবার গা কেটে দিয়ে গিয়ে এবার লবণ নিয়ে এসেছেন, মানে সাপও আপনি, ওজাও আপনি। দীপা ওর মুখোমুখি বসল। বসে বলল, দেখো নোরা, তুমি সত্যিই আমাদের ভুল বুঝছ। আসলে ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। আমি ওর ১ বছরের বড় হলেও আমরা ছিলাম সব সময় বন্ধুর মতো। আমাদের মধ্যে এমন সম্পর্ক ছিল যে আমরা মাঝে মধ্যে ভুলেই যেতাম আমরা আলাদা জেন্ডারের। আর মাথায় ওরকম কিছু আসতো না। অনেক দিন পর ওর সাথে দেখা। সময় সুযোগ মিলে না বলে আসতে পারি না। অনেক দিন পর সুযোগ মিলায় এবার আসতে পারলাম। তাই আজ ভাই বোন মিলে খাটে শুয়ে থেকে সুখ দুঃখের আলাপ করছিলাম। আর তুমি আমাদের দেখে খারাপ কিছু ভেবে নিলে। বোকা মেয়ে। শুনো, চোর কখনো দিনে দুপুরে দরজা খুলে রেখে এভাবে চুরি করবে না। তাছাড়া আমি ওর ১ বছরের বড়। দুজনই মেরিড। আমার একটা ৩ বছর বয়সী ছেলেও আছে। এই বয়সে এসে আমি কেন ওসব করব? নোরা কেন জানি মুখ ফুটে কিছু বলল না। সে এমন ভাব করল যেন দীপার কথাগুলো যৌক্তিক। কিন্তু সে মনে মনে ঠিকই বলল, আপনি আসলে চোর না। আপনি ডাকাত। ডাকাতেরা দরজা বন্ধ করে মালামাল লোড করে না, মালিকের সামনে থেকেই কেড়ে নিয়ে যায়। দীপা ওর শান্ত মন ভাব দেখে বুঝতে পারল নোরা ওকে বিশ্বাস করেছে। কনভিন্স হয়ে গেছে ও। দীপা তাই প্রশান্তির হাসি হাসল। হেসে বলল, দেখো, আবার বোকামি করে এই কথা কারোর কাছে বলে দিও না যেন। মানুষ তখন খারাপ ভাববে। আর তুমি তো চাও না তোমার হাসব্যান্ডকে নিয়ে কেউ চরিত্রহীনতার প্রশ্ন তুলুক। নোরা এবার কথা বলল, সে যদি সৎ চরিত্রের হয় তবে আমি ওর জন্য জীবন দিতেও দ্বিধা করব না কখনো। দীপা আবার হাসল। হেসে নোরার হাত ছুঁয়ে বলল, আরে বোকা মেয়ে, তোমার হাসব্যান্ড শতভাগ সৎ। মনে রেখো, সন্দেহ খুব খারাপ অসুখ। হাসব্যান্ড যদি তার ওয়াইফকে আর ওয়াইফ যদি তার হাসব্যান্ডকে সন্দেহ করে তবে সেই সংসার হয় নরকের মতো। ধরো তোমার দুলাভাই যে সেই সুদূর ইতালিতে আছে, ওখানে কি করছে না করছে আমি কিন্তু জানি না। ওইসব দেশ আমাদের দেশের মতো না। ওখানে খুব সহজেই মেয়ে পার্টনার পাওয়া যায়। ওদের সাথে বেড শেয়ার করা যায়। এতে কেউ কিছু মনেও করে না। ওসব নিয়ে আলোচনাও হয় না। কিন্তু আমার বিশ্বাস ও এমন না। এই যে বিশ্বাস, এই বিশ্বাসের নামই ভালোবাসা। এই বিশ্বাসের নামই ঘর কিংবা সংসার। তোমাকেও এমন হতে হবে। চোখ বুজে হাসব্যান্ডকে বিশ্বাস করতে হবে। আমাদের মা চাচিরা তো এমনি আর বলে না স্বামী দেবতার মতো। এই কথা মিথ্যে না। তুমি তোমার হাসব্যান্ডকে বিশ্বাস করে দেখো, কি পরিমাণ ভালোবাসা পাও। আর যদি অবিশ্বাস করো, তার সাথে খারাপ আচরণ করো, তবে তো আজ দেখলেই কি হল। তুমি এ বাড়ির নতুন বউ হয়েও মার খেয়েছ, আর কখনো এমন করো না। ঠিক আছে? নোরা মাথা উপর থেকে নিচে ঝুঁকিয়ে বলল, ঠিক আছে। সেদিন কলেজ থেকে তিশা আর ওর মা ফিরে এলে নোরা ওদের কাছে কিছুই বলল না। সবকিছুই চেপে গেল।
কেন চেপে গেল তা বোঝা গেল না। নাকি সে আবার ভীতু হয়ে গেল। অন্য ৮-১০টা মেয়ের মতোই এই সাধারণ সত্যিটা মেনে নিল যে স্বামী দেবতার মতো। তার কোন ভুল ধরা যাবে না। তাকে সন্দেহ করা যাবে না। সন্দেহ করলে সংসার সুখের হবে না। নরক হয়ে যাবে সংসার। দীপা এমনটিই ভেবেছে। ভেবেছে নোরা ওর সব কথাই মেনে নিয়েছে। ও আর কোন দিন মুখ খুলবে না। ফাহাদও নিশ্চিন্ত হল। যেহেতু সেই রাতে নোরা তাকে কাছে ঘেঁষতে বাধা দিল না, তবে তো এটা বলাই যায় নোরার মনে আর কোন রাগ অভিমান নাই তার প্রতি। নোরাও ওর সাথে হেসে হেসে কথা বলেছে। যেন আর ওদের ভেতর কোন রাগ অভিমান কিংবা সন্দেহের দেয়াল নাই। এতে সাহস আরও বেড়ে গেল ওদের। এবার কিন্তু ওরা যখন তখন ছাদে উঠছে। খানিক ফাঁক ফোকর পেলেই গা ঘষাঘষি করছে। এসব দেখেও না দেখার ভান করছে নোরা। সে ওদের বুঝাচ্ছে সে কিছুই মনে করছে না। যেন এসব হওয়ার ছিল। এতে তার মন খারাপ করা কিংবা রাগ করার কিছু নাই। ফিরোজা বেগম অবশ্য এসবের কিছুই ধরতে পারেননি। আত্মে তিনি সহজ সরল মানুষ। এসবের কিছুই বোঝেন না। ভাবেন ওরা সমবয়সী। তাছাড়া কাজিন। একসাথে বড় হয়েছে। দুজনই বিবাহিত। ওদের মধ্যে যা হয় তা গল্পগুজব। অতীতের সব কথাবার্তা বলে ওরা আনন্দ করে, হাসাহাসি করে, এই তো। কিন্তু আরেকজনের নজরে ঠিকই পড়ে যায় ওদের নোংরামোগুলো। একদিন নোরার কাছে এসে তিশা বলল, ভাবি, এবার বুঝি তোমার কপাল সত্যি সত্যি খারাপ হয়ে গেল। তোমার জন্য আমার খারাপ লাগে, কষ্ট পাই আমি। তিশা ভয়ে ভয়ে ওর দিকে তাকিয়ে কথাটা বলল। নোরা অবাক হয়ে তাকায় ওর দিকে। তারপর বলে, কপাল খারাপ হবে কেন? কপাল তো সবে জড়তে শুরু করেছে। সেদিন না বিয়ে হলো আমার। এখনও শরীরে হলুদের গন্ধ লেগে আছে। সামনে কতদিন বাকি, কত আনন্দ বাকি। তিশা বলল, ভাবি, কিভাবে যে কথাটা বলি তোমার কাছে। আমারই খারাপ লাগছে। নোরা ওকে তাড়া দিয়ে বলল, আরে সমস্যা নাই কোন। আমার যথেষ্ট সাহস আছে। কথা হজম করার শক্তি আছে। বলে ফেল। তিশা কিছুটা হাসি হাসি ভাব করল ঠোঁটে। তারপর বলল, সে তো দেখেছি সেদিন তোমার যে কত সাহস আর কত ধৈর্য। অজ্ঞান হয়ে পড়েছিল কে তবে? নোরা বলল, আজও তবে মিথ্যে কথা বানিয়ে বলতে এসেছিস তাই না? আজ আবার নতুন করে কি বলে ধোকা দিবি? তিশা মলিন বদনে বলল, না ভাবি, আজ যা বলবো তা সত্য। আল্লাহর কসম। তো বলে ফেল। আমার আর তর শিছে না বাপু। তিশা এবার বলল, ভাবি, ভাইয়ার সাথে দীপা আপুর মনে হয় অন্য কোন সম্পর্ক আছে। নোরা হাসল। হেসে বলল, হ্যাঁ আছেই তো। সেদিন না বললি তুই? দীপা আপু তোর ভাইয়ার প্রথম পক্ষের স্ত্রী। প্রমাণও তো আছে। একটা ৩ বছর বয়সী ছেলে। তিশার খারাপ লাগছে। সে বলল, না ভাবি না। এটা মোটেও মজা না কিন্তু। তবে কি এটা হুম। আমি অন্য কিছু দেখেছি। কি দেখেছিস? ওরা ভাই বোনের সম্পর্কের আড়ালে বধূ খেলছে। তাই তো। ভাবি, তুমি এমন করে কথা বলছ কেন? তুমি কি আমার প্রতি বিরক্ত, রাগ করেছ আমার সাথে? রাগের কি হল? তুই কি আমার মাথায় কাঁঠাল ভেঙে খেয়েছিস নাকি আমার গায়ে আগুন ধরিয়ে দিয়েছিস যে তোর সাথে রাগ করব? ভাবি, তুমি তাহলে ওদের বিষয়ে সব জানো। দিনের আলোয় কেউ যদি ওসব করে বেড়ায় তবে না জানবার তো কথা না। আমি তো আর অন্ধ না। চোখেও ছানি টানি পড়েনি। আমি সব জানি। সব দেখি। তবে যে চুপ করে আছো, এটাই নিয়ম। মেয়েদের চুপ করে থাকতে হয়। তুইও তো মেয়ে। বিয়ে হলেই বুঝতে পারবি। কি বলছো এসব তুমি? তোমার জায়গায় যদি আমি থাকতাম তবে দেখতে আমি কি করতাম। নোরা হাসল। হেসে বলল, কি করতি? অমন অসভ্য বরকে মেরে হাজত খাটতাম। তো অসভ্য ভাইটিকে মারছিস না কেন এখনো? নোরার হাতটা ধরে কেঁদে ফেলল তিশা। কেঁদে কেটে সে বলল, বিশ্বাস করো ভাবি, আমি ভাবতেও পারছি আমার ভাই অতটা নোংরা। সত্যিই আমার ইচ্ছে করছে ওকে খুন করতে। অত সহজ না রে তিশা। সবকিছু অত সহজ না। যদি সহজ হতো তবে সবাই খুনি হতো, পাপ আর থাকত না পৃথিবীতে। আর মুখ দিয়ে সবাই বলতে পারে আমি হলে খুন করে ফেলতাম, এটা করতাম, ওটা করতাম। কিন্তু বাস্তবতা ভিন্ন। বাস্তবতা বড় কঠিন। তিশা বলল, আমি মাকে আজ বলবো। প্রয়োজনে মাকে নিয়ে দেখাবো ওরা কি করে। নোরা ওর হাতটা খপ করে ধরে ফেলল। তারপর বলল, একদম না। একদম এটা করবি না। সময় হলে আমিই বলবো। প্লিজ তুই শুধু দেখে যা। আমার একটা প্ল্যান আছে। সময় হলে তুই বুঝতে পারবি। এখন মুখ বন্ধ করে রাখ লক্ষ্মী বোন। তিশা মাথা নেড়ে সায় দিল। সে চুপ থাকবে আর আড়াল থেকে দেখে যাবে। শুধুই দেখে যাবে। ওরা পাপ করে যায়। পৃথিবীর সবচেয়ে নোংরা পাপ। ঘরে সুন্দরী এবং নতুন স্ত্রী রেখে পর নারীর সঙ্গে মেতে উঠে ফাহাদ। এই পাপের শুরু ২-৪ দিন আগে থেকে শুরু হয়নি। এর শুরু বহু বছর আগে। তখন দীপার বিয়ে হয়নি।
কেবল ক্লাস 9-এ পড়ে। ফাহাদও ওর সাথেই পড়ত। একই ক্লাসে, একই স্কুলে। ফাহাদের একটা প্রেম ছিল দীপার সবচেয়ে কাছের বন্ধুর সাথে, কিন্তু দীপার কেন জানি তা সহ্য হতো না। ফাহাদ যখন ওই মেয়েটির সাথে কথা বলত, হেঁটে হেঁটে স্কুলের মাঠ পাড়ি দিত, কখনো বাদাম কিংবা আইসক্রিম কিনে একসাথে খেত, ওর সহ্য হতো না। তার কান্না পেত, নিজেকে অসহায় মনে হতো। ধীরে ধীরে এই অসহায়ত্ব আরও বাড়ে। তার খেতে ভালো লাগে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, পড়তেও ইচ্ছে হতো না। এভাবেই সে একদিন আবিষ্কার করে ফাহাদকে তার চায়, যে করেই হোক ওই মেয়েটির কাছ থেকে তাকে ফিরিয়ে আনতে হবে। তারপর কোন এক নির্জন দুপুরে বাসায় যখন কেউ ছিল না, তখন দীপা জাপটে ধরেছিল ফাহাদকে। বুকের ভেতর তার মাথা গুজে কেঁদেছিল। কেঁদে কেঁদে ফাহাদের গোলাপ রঙা পাতলা শার্টখানি ভিজিয়ে ফেলেছিল একেবারে। ফাহাদ অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, কি হল? দীপা বলেছিল, তুই আর কারোর হতে পারবি না। কারোর না। এরপর ওরা মেতে উঠেছিল প্রথম পাপে। ফাহাদ অতটা পাকা ছিল না, বুঝত না অত কিছু। দীপা ওর চেয়ে 1 বছরের বড় ছিল। সে সব বুঝত, অথবা তার উপর ভর করেছিল সেদিন ইবলিশ। তারপর ওরা পাপ করল দীর্ঘদিন। এই পাপের সমাপ্তি ঘটল যখন মাধ্যমিক পাশ করতেই হুট করে দীপার বিয়ে হয়ে গেল। দীপা কেঁদেছিল, ফাহাদও। কিন্তু ওরা অন্য সব ছেলে মেয়েদের মতো ছিল না। বিয়ে নিয়ে অত হইচই করেনি। হয়তোবা বিয়ের আগেই তাদের দেনা পাওনা পরিশোধ হয়ে গিয়েছিল বলেই। ফিরোজা বেগম সহজ সরল ছিলেন আজীবন। এখনও তিনি যেমন ওদের কাণ্ড কারখানা বুঝতে পারছেন না, তখনও বুঝতে পারেননি। দীপার বিয়ের পর সে পাল্টে গিয়েছিল। ফাহাদ গোপনে ফোন করলে ব্লক করে দিত, কথা বলত না। এরপর ওর ছেলে হল, তখন ফাহাদ একেবারেই ওকে ভুলে বসল। কিন্তু ও যখন ভুলে বসল তখন ফের ইবলিশ ভর করল দীপার কাঁধে। ওর হাসব্যান্ড তখন চলে গেছে ইতালি। এরপর থেকে আবার শুরু। মাঝেমধ্যে ইচ্ছে হলেই ফাহাদকে সে ফোন করে ডাকত, ঢাকায় তার কাছে। কিন্তু বিয়ের পর ফাহাদের এই পথ থেকে ফিরে আসা কর্তব্য ছিল। ফিরে আসবে বলেও মনস্থির করেছিল, কিন্তু পারেনি। তৃতীয়বারের মতো এসে ইবলিশ এসে ভর করে বসল দীপার কাঁধে। পাপে জড়াবে না করেও লোভ সামলাতে পারল না ফাহাদ। রাতে ঘুম আসে না নোরার চোখে। সে গোপনে কাঁদে। নিজেকে বড় দুর্ভাগা মনে হয় তার। আর ভাবে অতীতের দিনগুলো। কত স্বপ্ন ছিল তার। মা সব সময় বলত, তোর কপালে ভালো বর আছে রে। যে মেয়েরা ঠোঁট কাটা তাদের ভাগ্যে লক্ষ্মী ছেলে জুটে। কিন্তু তার ভাগ্যে জুটল না কেন? মার কথা মিথ্যে হয়ে গেল কেন? সে রাতেই সে লক্ষ্য স্থির করে। বিশ্বাসঘাতকদের জন্য কোন দজা নেই। সে যা নিযত করেছে তাই করবে। নিজের সংসার ভেঙে যাবে, আর সে কেন অন্যের সংসার নিয়ে ভাববে? সে রাতে আরও একজন ঘুমোতে পারছে না। বিছানায় ছটফট করছে শুধু। ঘুম আসে না। সে আর কেউ নয়, তিশা। সেভাবে পৃথিবীর সব পুরুষেরাই কি এমন নোংরা? কিভাবে নিজের ঘরে স্ত্রী রেখে পর নারীর সাথে মেতে উঠে নোংরামিতে। তারপর ভাবে দীপার কথা। ঘেন্না করে দীপাকে, তার বিদেশ বিভুঁইয়ে স্বামীটি তার কত কষ্ট করে অর্থ উপার্জন করে তাকে দিচ্ছে। দূরে থেকেও তার কথা হয়তোবা কত বার মনে করছে। আর সে কি না? ঠিক 3 বছরের ছেলেটি যদি বড় হয়ে কোনদিন জানে তার মা এমন নোংরা, তখন সে কি কোনদিন তাকে মা বলে ডাকতে পারবে? ঘেন্না করবে না ডাকতে। তিশাও ভাবে এদের একটা শিক্ষা হওয়া প্রয়োজন। কঠিন থেকে কঠিনতর শিক্ষা। বারংবার ওসব নোংরামো চোখে পড়লে কার বা সহ্য হয়? তিশা কতবার দেখেছে ওদের। ওর সামনেই একে অপরের হাত ধরে টেনে রুমে নিয়ে যাওয়া, চুপি চুপি কানে এটা ওটা বলা, হুট করে দৌড়ে ছাদে উঠা। রাত বিরাত নেই, এক ঘরে শুয়ে বসে গল্প আর গল্প। ও মা! এদের আচরণ এমন যেন এরা 12-13 বছরের সদ্য কিশোরী। 12-13 বছর বয়সের ছেলে মেয়েরা অনেকটা এমন হয়। ছফটে। বুনো পাখির মতো। উডনচণ্ডী। এরা কে কি বলবে বা ভাববে এসবের ধার ধারে না। অথবা ওরা জানেই না যে ওদের নিয়ে কোন আলোচনা হতে পারে। আলোচনা হেইজ না। বড়রা জানে এই বয়সটা এমনি। ওই বয়সে ছেলে মেয়েদের ভেতর সদ্য কামনা জেগে উঠে। কানাকানি ফিস করে এটা ওটা বলে ওরা। তাই বলে 30 পেরিয়ে যাওয়া বিবাহিত দুটো ছেলে মেয়েও এমন করবে। ওরা ভেবেছে টা কি নাটক সিনেমার শুটিং করছে নাকি ভেবেছে এ বাড়ির আর সকল মানুষ বোকাশোকা। শুধু তারা দুজন কপতি জ্ঞানী। একেবারে এরিস্টল না, তার উস্তাদের উস্তাদ সক্রেটিস। কথাগুলো ভাবল তিশা। এই কথাগুলো ভাবার কারণ আছে। আজ দুপুর 11:30 কি 12টা। তখন তিশা ডাইনিং পেরিয়ে নোরার কাছে যাচ্ছিল। তখনই দেখল দীপা ঘরের ভেতর থেকে ফাহাদের হাত ধরে টেনে ওকে ভেতরে নিয়ে যাচ্ছে। দীপার 3 বছর বয়সী ছেলেটা তখন ঘরে ফ্লোরে বসে মায়ের ট্যাব নিয়ে কি যেন একটা দেখছে। কার্টুন ফার্টুন হবে সম্ভব।
কি ভয়াবহ লজ্জার কথা, ছেলেটার সামনে এসব। কিন্তু ওরা এইসব লজ্জা শরম কবেই খেয়ে বসে আছে। ওরা ডাকাতের মতো, দস্যুর মতো। এদের কাছে দিন এবং রাতের কোন তফাত নাই। তফাত নাই পাপ কিংবা পুণ্যেরও। তিশাকে দেখেও ওরা দমে গেল না। তিশাও দাঁড়িয়ে রিল না। তার মেজাজ অত্যন্ত খারাপ হয়ে আছে। আজ সে বড় সড় একটা কান ঘটিয়ে ফেলবে বলে মনস্থির করল। সে ধপধপ করে হেঁটে নোরার ঘরে এল। তারপর বলল, খবর কি আছে তোমার? নোরা মৃদু হেসে বলল, কিসের খবর? চোখ কি অন্ধ নাকি তোমার? কেন, কি হয়েছে আবার? দেখে এসো গিয়ে কি হচ্ছে না হচ্ছে। এদের যদি লজ্জা শরম বলতে থাকত কিছু, দরজাটা খোলা রেখেই। ছি, তাও ছেলেটার সামনে। আরে ওসবের এত নেশা থাকলে তুই বস্তিতে যা। ওখানে ঘর বেঁধে ফেল। ঢাকায় থেকে চাকরি বাকরি করে কি লাভ? ওখানে গেলে তো এক ঢিলে দুই পাখি মারতে পারছিস। টাকা আর শখ দুটোই পূরণ হচ্ছে। তোকে কেউ বাধা টাধাও দিচ্ছে না। মন যত চায় তত ফুর্তি কর। তিশার আগে ফুস ফুস করছে। অতটুকু বয়সে এর আগে সে কখনো এমন রাগেনি। নোরা বলল, আসলেই ওর পতিলালে যাওয়া উচিত। ও এর একদম যোগ্য। যে মেয়ে তার নিজের ছেলেটার সামনে এসব করে বেড়ায়, এর চেয়ে নোংরা মহিলা আর কে আছে? তিশা বলল, ইচ্ছে করছে এদের কুপিয়ে মারি। নোরা বলল, কুপিয়ে মারলে তো এরা একেবারেই মরে যাবে। আবার ওদের খুনের দায়ে তোর জেল ফাঁস হবে। দেশের আইনটাও হাতে তোলে নেয়া হবে। এর চেয়ে সহজ পদ্ধতিতে একটা কিছু করতে হবে, যাতে করে এদের রোজ রোজ মৃত্যু হবে। ধর, এমন একটা কিছু করলাম যার পর ওরা সারা জীবন ভুগবে, ভুগবে আর ভুগবে, আর দীপার শেষ ঠিকানাটা হবে পতিতালয়। তোর ভাইটার কোথায় ঠিকানা হয় জানি না, কিন্তু আমার না ওর ছেলেটার জন্য খুব মায়া হচ্ছে। ছেলেটার জীবনটা খুব কষ্টে যাবে রে। তিশা বলল, ছেলেটার জীবন আবার সুখেই বাজাবে কবে? যখন বড় হয়ে সে বুঝতে শিখবে। যখন সে জানবে তার মা তার চোখের সামনে পর পুরুষের সাথে যা করত তা পৃথিবীর সবচেয়ে ঘৃণিত পাপ। তখন এর চেয়ে কি এটা ভালো না যে ছেলেটাকে তার বাবার হাতে তুলে দেয়া? তার বাবা তাকে উপযুক্ত পরিবেশে বড় করে তুলবে। এমন কাল নাগিনীর বিষের ছোঁয়া তবে তার গায়ে আর লাগবে না। তার বাবা তাকে মানুষের মতো মানুষ করে তুলবে। নোরা বলল, কথা তো মন্দ বলিসনি, কিন্তু আমার জীবনটা কি হবে বল দেখি তো। আমি তো কলঙ্কিনী হয়ে যাব রে তিশা। তিশার রাগ লাগছে খুব। সে রাগের গলায় বলল, অশিক্ষিত আর কুসংস্কারপূর্ণ মেয়েদের মতো কথা বলা রাখো তো তুমি। তুমি কি এখনও ভাবছ ভাইয়ার সংসার করবে? হ্যাঁ, ভাবছি। ওর চরিত্র বদলে গেলে করব। তিশা বলল, তুমি আমার চেয়ে হয়তোবা বয়সে বড়, কিন্তু তুমি অনেক গাধা আছো। তুমি যেভাবে মানুষ নিয়ে ভাবো মানুষ আসলে তেমন না। মানুষ তবে কেমন? মানুষ ফেরেশতার চেয়েও উত্তম, আবার শয়তানের চেয়েও অধম। খারাপ মানুষ হুট করে ভালো হয়ে গেলে তাকে বিশ্বাস করা বোকার কাজ। তুমি রিস্ক নিয়ে যদি ওকে বিশ্বাস করে থেকে যাও, তবে দেখবে নতুন করে তোমায় সে ঠকাচ্ছে। তখন তখন কি উপায় হবে তোমার? আমি তো ডিসিশন নিয়েছি কখনো বিয়েটাই করব না। বিয়ে করে অত কষ্ট সহ্য করতে পারব না। এর চেয়ে একা থাকাই ভালো। নোরা ভাবতে পারছে না আর কিছু, কারণ সে জানে একবার ডিভোর্স হয়ে গেলে তারপরের জীবনটা একটা নারীর জন্য কি কষ্টের। তবুও সে সিদ্ধান্ত নিল, নিজের আত্মসম্মানের চেয়ে ডিভোর্সি মহিলা হয়ে সারা জীবন একা থাকা ভালো। সে জানে পৃথিবীর সবচেয়ে বড় কষ্টের একটি হল স্বামীর অন্য মেয়ের সাথে পরকীয়ার সম্পর্ক। এটা মেনে নেয়া যায় না, কিছুতেই না। সে মনে মনে ঠিক করে নিল, এই নোংরা লোকটির সাথে কিছুতেই সে সংসার করবে না, কিছুতেই না। শেষ বিকেলে নোরা তিশাকে নিয়ে ছাদের উপর উঠল। গোলাপ বাগানের কাছে দাঁড়িয়ে প্রায় হয়ে আসা সন্ধ্যায় তিশার সাথে একটা গোপন কথা বলল নোরা। নোরা বলল, তোর একটা কাজ করতে হবে, যেভাবেই হোক করতে হবে। তিশা বলে, তোমার জন্য আমি সবকিছুই করতে পারি। ভাবি, এমন কিছু মানুষ আছে যাদের সাথে সারা জীবনভর থাকলেও তাদের আপন করে নেয়া যায় না। কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষ থাকে যাদেরকে এক পলক দেখেও আপন করে নেয়া যায়। আমার এক পলকে দেখেও আপন হওয়া মানুষটি তুমি। তোমার মঙ্গল হয় এমন যে কোন কাজ আমি করতে পারি। নোরা এবার কাজটির কথা বলে, তুই দীপার সাথে গলায় গলায় ভাব করবি। তিশা কেঁপে উঠে। রাগে তার হাত পা টান টান হয়ে উঠে। মাথায় চক্কর দে। গোপন কথা পর্ব ৩-৪। সে বলে, এটা কোন ধরনের কথা বললে তুমি? ওর মতো নোংরা মহিলার সাথে আমি গলায় গলায় ভাব করতে যাব কেন? ওর মুখে তো আমার থুথু দিতে ইচ্ছে করে। এর চেয়ে বরং বলো ওর মুখে থুথু দিয়ে আসি। হুকুম করতে দেরি হবে, কিন্তু কাজ সেরে আসতে দেরি হবে না। নোরা এবার বলে, এই তোর আমার প্রতি ভালোবাসা। একটু আগেই না বললি তুই আমার জন্য সব করতে পারিস, আমি তোর আপন মানুষ। আমি যা বলবো তাই করতে প্রস্তুত তুই। কিন্তু এখন না বলছিস কেন? প্রশ্ন তুলছিস কেন? তিশা ভীষণ রকম অবাক হয়। সে বলে, তাই বলে কি আমি তার সাথে গিয়ে ভাব করব, গলায় গলায় মিশব, জোড়াজডি করব ওর সাথে?
যে কিনা তোমার এবং আমার চোখের বালি, যে কিনা এই পবিত্র বাড়িটিকে ওর পাপের কালিমায় অপবিত্র করে দিয়েছে। এটা আমি কিভাবে করব বলো? নোরা হাসে। অদ্ভুত করে হাসে। ওর হাসির রেখায় মিলিয়ে যায় মেঘের ওপারে লাল দিবাকর। একদল পানকৌড়ি উড়ে যায় ডানা মেলে। আর গোলাপের ডালে এসে বসে পড়ে একটা ঘাস ফডিং। তিশা বুঝতে পারে না এ হাসির মর্ম। সে চেয়ে তাকে নোরার মুখের দিকে। বোকার মতো। নোরা কি তাকে দিয়ে কোন গেম খেলতে চায়? যদি খেলে তবে মন্দ হবে না। সে ভালো খেলবে বরং। নোরা এবার তিশার নরম তুলতুলে হাত দুটো ধরে। তারপর সেই জোড়া হাত তার হাতের ভেতর নিয়ে মুষ্টি করে ধরে আদর করতে করতে বলে, ওর সাথে এমনভাবে মিশবি যেন ওভাবে তুই। ওর সাথে এমনভাবে মিশবি যেন ওভাবে তুই তার আপনের আপন। তুই প্রথমেই তাকে বলবি তোর ভাইয়ার সাথে ও কি করেছে না করেছে সব তুই দেখেছিস। তারপর তুই বলবি তুই তাকে হেল্প করতে চাস। বিনিময়ে সে যেন তোকে ওই বাসার তুষারের সাথে দেখা করার সুযোগ করে দে। তুই ওর সাথে এমনভাবে কথা বলবি যেন ওভাবে তুইও ওর মতোই। চরিত্রহীন কথাগুলো বলল নোরা। তিশা যেন অবাকের শেষ সীমানায় গিয়ে পৌঁছাল। সে বলল, এসব কি বলছো না বলছো তুমি? ওই তুষার বেটারে দেখলেই তো আমার জীবন যায় চ্যাচটা একটা। আর আমি কি না ওর সাথে দেখা করার কথা বলবো দীপার কাছে? অসম্ভব, পারলে সেই দেখা করুক গিয়ে তুষারের সাথে। এতে তার লাভ হবে। প্রেমিকের সংখ্যা একটা বাড়বে। নোরা বলল, ধুর, ভাল লাগে না। অত মাথামোটা কেন তুই? তুই কি সত্যি সত্যি ওর সাথে দেখা করবি নাকি? তুই জাস্ট ওর কাছে এটা বলবি যেন ও তোকে তার পর্যায়ের ভাবে। মনে রাখিস, ও তোকে যতক্ষণ পর্যন্ত তার মতো না ভাববে ততক্ষণ কিন্তু সে তোর কাছে কিছুই শেয়ার করবে না। এই জন্য তোকে এই অভিনয়টা করতে হবে। তিশা এবার বুঝতে পারল। সে হেসে বলল, এখন বুঝতে পেরেছি। আর তারপর তুই ওকে বলবি আগামীকাল তুই তাকে সুযোগ করে দিবি। বিনিময়ে এর পরদিন সে তোকে সুযোগ করে দিবে। তিশা বলল, ও মা, আমি আবার সুযোগ করে দিব কি করে? বাড়িতে অন্য মানুষ আছে না মা, তুমি? নোরা বলল, এটা তুই বলবি। আমি মাকে নিয়ে মার্কেটে চলে যাব কাপড় কিনতে। তিশা বলল, তারপর এতে তোমার কি লাভ? নোরা বলল, লাভ আছে। আমি দীপার ছেলেকেও নিয়ে যাব সাথে। ওরা দুজন থাকবে শুধু। আর তুই থাকবি পাহারায়। কিন্তু পাহারায় থেকেই তুই সিআইডির ভূমিকাটা পালন করবি। তিশা চমকে উঠল। বলল, কিভাবে? নোরা বলল, আমরা বাসায় কেউ থাকব না। এই সুযোগে ওরা নোংরামতে মেতে উঠবে। তুই আগেভাগেই ক্যামেরা তাক করে রেখে আসবি। টেবিলের উপর যে বইগুলো আছে এই বইগুলোর মাঝে রাখবি ছোট্ট ক্যামেরা, লাইটারের মতো দেখতে। তিশা অবাক হয়ে বলল, তোমার ক্যামেরা আছে আর এই পর্যন্ত তুমি বললেও না পর্যন্ত? বাই দ্য ওয়ে, তুমি ভিডিও করতে চাও তাই তো? হ্যাঁ চাই। এটাই আমার প্ল্যান। কিন্তু এতে তোমার লাভ কি হবে? এই ভিডিও দিয়ে কি করবে তুমি? এই ভিডিও দিয়েই ওদের পাপের খেলাটার সমাপ্তি ঘোষণা করব ইনশাআল্লাহ। তিশা জানে না এই কাজ করে সে ধরা পড়ে যাবে কি না। হতেও তো পারে ওরা ক্যামেরা দেখে ফেলল। তাছাড়া ওরা যে তার এই ফাঁদে পা রাখবে এরও তো কোন নিশ্চয়তা নাই। তবুও সে চেষ্টা করবে। সে নোরাকে বলল, ভাবি, ক্যামেরাটা দেখি একটু দেও তো। নোরা খানিক রাগ দেখিয়ে বলল, আমায় আর ভাবি ডাকিস না, খারাপ লাগে। তাছাড়া আমি নিজেকে তোর ভাইয়ের স্ত্রী হিসেবেও আর মানি না। তুই আমায় বুবু বলে ডাকবি। তিশা বলল, ডাকব। ক্যামেরাটা দেও দেখি বুবু। নোরা বলল, ক্যামেরা তো নাই এখন। তিশা বলল, নাই মানে? নোরা বলল, ক্যামেরা আজ বিকেলে একজন এসে দিয়ে যাবে। বিকেলবেলা আমি যখন তোকে বলবো তখন তুই গেট খুলে গিয়ে ওর হাত থেকে নিয়ে আসবি। ও এসেই আমায় ফোন দিবে। তিশা বলল, আচ্ছা। বিকেলবেলা ক্যামেরা দিয়ে গেল একজন এসে। তিশা তাকে চেনে না, চেনার প্রয়োজনও নাই। তবে এটা যথেষ্ট পরিমাণ ছোট। ওরা টের পাবে বলে মনে হচ্ছে না। এবার তিশা তার দায়িত্বে নেমে পড়বে। এটা তার আপন ভাই এবং খালাতো বোনের বিরুদ্ধে একটি মিশন। দুজনই তার রক্তের। যার জন্য সে এটা করছে সে তার রক্তের না। অন্য কোন মেয়ে হলে এটা কখনোই করত না। বরং ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে অবস্থান করত। বলতো তার ভাই নির্দোষ, খালাতো বোন নির্দোষ। কিন্তু তিশা এই ধাতের মেয়ে না। সে জানে পাপ যে করে সে যদি নিজের ওর্স জাতপিতা কিংবা জন্মদাত্রী মাতাও হয় তবুও তাকে ছাড় দেয়া যাবে না। তিশার মোটেও খারাপ লাগছে না, বরং তার এতে আনন্দ হচ্ছে। শরীরের রক্ত শিরশির করছে। সে মনে মনে ভাবছে যেন সে আজ মহৎ একটা যুদ্ধে নামছে। এই যুদ্ধে সে জয়ী হবে। শুধু সে একা না। এই জয় পৃথিবীতে আর যত মানুষ সত্যের পক্ষে আছে তাদের সকলের জয়। এই জয় একজন অবলা নারীর জয়। এই জয় বিদেশ বিভুঁইয়ে পড়ে থেকে দেশে থাকা নিজের স্ত্রীকে অন্ধের মতো বিশ্বাস করা এক আভাগা স্বামীর জয়। এই জয় মজলুমের। আর পরাজয় সমস্ত জালিমের।
তিশা বুকে প্রবল সাহস নিয়ে এগিয়ে গেল দীপার কাছে। দীপা তখন ট্যাব দিয়ে কি একটা গেম খেলছে। খুব আনন্দিত সে। ঠোঁটে ঝুলে আছে মিষ্টি হাসি। ওর পায়ের শব্দ পেয়ে দীপা চোখ তুলে তাকাল। তারপর বলল, ওরে বাবা, তিশা যে আমার কাছে এলো, আমি তো ভেবেছিলাম তুই বুঝি আমায় চিনিসই না। আসার পর থেকে তো তোকে কাছেই পাই না একদম। তিশা মনে মনে বলল, আমায় কাছে পাবে কি করে? সব সময় তো আমার ভাইটিকেই কোমরের সাথে বেঁধে রাখো। কিন্তু মুখ দিয়ে বলল সে অন্য কথা। হাসি হাসি মুখ করে সে বলল, আপু, তুমি তো জানোই আমি এবছর এইচএসসি ক্যান্ডিডেট। খুব প্রেসারে থাকি। পড়াশোনা করতে হয়। দীপা বলল, আচ্ছা, খুব ভালো। পড়াশোনা কর। এইচএসসি পাশ কর। তোর দুলাভাইকে বলে রেখেছি তোর জন্য যেন একটা ভালো ছেলে দেখে। ইতালিতে ওর বন্ধু বান্ধব কিংবা ছোট ভাই থাকলে দেখবে। পরে তুইও ওখানে চলে গেলি। তিশা ঠোঁট টিপে হাসল। আর মনে মনে বলল, তুমি গিয়ে আরেকটা বিয়ে করে ফেলো। আরেকটা না, আরও 10টা করে ফেলো। নোংরা মহিলা কোথাকার। তিশা এরপর আমতা আমতা করছে। কিছু একটা বলতে চেয়েও থেমে যাচ্ছে। দীপা বলল, কিছু বলতে চাচ্ছিস কিন্তু বলতে পারছিস না, তাই তো বলে ফেল। প্রেম টেম হয়ে গেছে নাকি? খালাকে রাজি করাতে হবে। তিশা লজ্জা পাওয়ার ভঙ্গি করে বলল, এক্ষুনি না আপু। আমার তো পড়াশোনাই বাকি। তাহলে কি চাস তুই? তিশা ফট করে তখন বলে ফেলল, আপু, ভাইয়ার সাথে তোমার। কথাটা শেষ করল না তিশা। ভয় এবং লজ্জা এসে তাকে গ্রাস করে ফেলল। দীপা বলল, কি তোর ভাইজা আমি কি? তিশা একদমে এবার বলে ফেলল। বলল, তোমরা যা করো এর সব আমি দেখেছি। রোজই দেখি। কথাগুলো বলে সে লজ্জায় মাথা নিচু করে ফেলল। দীপা শোনে খানিক সময় চুপ করে নিজেকে স্থির করে নিল। সে কি উত্তর দিবে তা ভাবছে। ভেবে একটা জিনিস বুঝতে পেরেছে যে তিশা ভয়ঙ্কর টাইপের মেয়ে। ওকে 7-5 দিয়ে বুঝানো যাবে না। এছাড়াও আরেকটা বিষয়ে সে যা বুঝল তা হল, তিশা তার কাছে একটা হেল্প চাইতে পারে। এবং এই হেল্পটা সে চাইবে ওদের দুজনের সম্পর্কের অজুহাতটা দেখিয়েই। তাই সে বলেই ফেলল, সমবয়সী দুজন মানুষ মত থাকলে যা ইচ্ছে তাই করতে পারে। এটা উচ্চশিক্ষা গ্রহণ করলেই বুঝতে পারবি। এর আগে বুঝবি না। তিশা কথা বলল না। সে মাথা নিচু করেই বসে রিল। দীপাই এবার আগ বাড়িয়ে কথা বলছে, এসব আবার কারোর কাছে বলে বেড়াসনি তো? খালা কি জানে কিছু? তিশা আস্তে করে বলল, আমি কি বোকা নাকি যে জনে জনে এসব বলে বেড়াবো? কেউ জানে না। এমন কি ভাবিও না। ভালো। কারোর কাছে কিছু বলিস না। ওরা মূর্খ সূর্খ। এইসবের কিছুই বুঝবে না। কুসংস্কারে এদের আজও পর্যন্ত আচ্ছন্ন করে আছে। আমি বুঝতে পারি না এই দেশ যে কবে এসব কুসংস্কার থেকে মুক্ত হবে। তিশা হাসল। হেসে বলল, আপু, সবাই যেদিন তোমার মতো উচ্চশিক্ষা গ্রহণ করবে সেদিন হবে। কথাটা কিন্তু সে ইনসাল্ট করে বলেছে দীপাকে। কিন্তু দীপা ভেবেছে প্রশংসা। গর্বে ফুলে ফেপে উঠে সে একেবারে জাপটে ধরল তিশাকে। তারপর বলল, এই না আমার ছোট বোন। লক্ষ্মী বোন, কিউটি বোন। তারপর তিশার গালে চুমু খেল দীপা। তিশার বমি এসে যাওয়ার উপক্রম হল যেন। তবুও কষ্ট করে নিজেকে সামলে নিল। তারপর আসল কথাটা বলল, আপু, তোমায় আমি একটা হেল্প করব আর এর বিনিময়ে তুমি আমায় একটা হেল্প করবে। তুমি যদি এতে এগ্রি করো তবেই আমি সবকিছু খুলে বলব। দীপা হেসে বলল, আমায় হেল্প করতে হবে না। তোরে কি হেল্প করতে হবে তা বল। তিশা বলল, ভাবির কাছে শুনেছি মাকে নিয়ে নাকি সে আগামীকাল মার্কেটে যাবে। আমাকেও বলেছিল যেতে। আমি বলে দিয়েছি আমার সময় নাই। পড়াশোনা আছে। দীপা বলল, বুঝলাম। কিন্তু ওরা মার্কেটে গেলে তোর কি লাভ? লাভ তোমাদের। তুমি আর ভাইয়া ইচ্ছে মতো প্রেম করবা। আর আমি থাকব পাহারায়। পরদিন তুমি ভাইজা সহ সবাইকে নিয়ে মার্কেটে চলে যাবা। বাসা থাকবে খালি। কথাটা বলে মৃদু হাসল তিশা। আবার লজ্জায় তাকে আগলে নিয়েছে। সে নিজ দিকে তাকিয়ে আছে। দীপা ওর থুতনি ধরে উপরের দিকে উঁচু করে নিয়ে এবার বলল, অত লজ্জা পেলে তো চলবে না মেয়ে। আমরা বন্ধুর মতো। মেচুজুরদের জন্য বয়সটা কোন ব্যাপার না। বুঝলি? তিশা মাথা কাত করে সম্মতি দিল। সে এই কথাই বিশ্বাস করে তাই বুঝাল। তারপর দীপা বলল, এই সত্যি নাকি কথাটা ওরা যে মার্কেটে যাবে কাল? তিশা বলল, হুম সত্যি। তোর ভাইয়াকেও যদি যেতে বলে। এটা তো আমি জানি না আপু। তুমি ভাইয়াকে নিষেধ করে দিও। দীপা বলল, ওকে। কিন্তু এর পরদিন আমরা সবাই মিলে বাসা খালি করে চলে গেলে তোর কি লাভ? কেউ আসবে নাকি? তিশা লজ্জায় আড়ষ্ট হয়ে উঠে বলল, হুম। তারপর সে উঠে চলে গেল জল ফডিংয়ের মতো। দীপা মনে মনে ভাবল, আহা, ওর বয়সটা যদি তার থাকত তবে আরও মিষ্টি সময় কাটত তার। সে খুব আফসোস করল মনে মনে। প্রকৃতির বিচারটা সে বুঝে না। বয়স দিনে দিনে বাড়ার কি প্রয়োজন ছিল? কমলে হতো না।
এতে কি দোষ হয়ে যেত? পরদিন দুপুর বেলা নোরা আর ফিরোজা বেগম মার্কেটে চলে গেল। ফিরোজা বেগম নাকি ডাক্তারও দেখাবেন, ফিরতে দেরি হবে বলে গেলেন বাসায়। ফিরোজা বেগম আর নোরা যাওয়ার সময় গেট পর্যন্ত এগিয়ে দিয়েছিল দীপা, ফাহাদ। এই সুযোগে তিশা গিয়ে ছট করে জায়গামতো ক্যামেরাটা তাক করে রেখে এল এবং ঘরে এসে টেবিলের সামনে বসতে পড়তে শুরু করে দিল। এমন একটি দিন ঈদের চেয়ে কম কি গো? দীপা বলল। ফাহাদ বলল, বুটা বোকাশোকা আছে, এমন একটা লক্ষ্মী বুয়ের জন্য কুরবান হওয়া যায়। দীপা হাসল, হেসে বলল, আসলে তোদের বাড়ির সবকটা মানুষই বোকা। দিন দুপুরেই এদের চোখে ধুলো দেয়া যায়, টেরও পায় না। ফাহাদ আর কথা বলল না। সে কথা বলে সমাজটা নষ্ট করার পক্ষে নয়, বরং উঠে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে এল। এই বাড়িতে ওরা দুজন এক ঘরে গিয়ে এই প্রথমবারের মতো দরজা বন্ধ করল। তিশা টেবিলের সামনে বসে থেকেই ভয়ে কাঁপছে। ভয় পাচ্ছে এই জন্য যে যদি ক্যামেরাটা ওরা দেখে ফেলে। মনে মনে সে আল্লাহকে ডাকছে যেন বিপদ না ঘটে। এরপর সে ২-৩ বার দরজার সামনে দিয়ে পায়চারিও করেছে, গলা খাকারি দিয়েছে। এসব করে দীপাকে আশ্বস্ত করেছে যে সে পাহারায় লিপ্ত আছে, কোন ভয় নেই। এই সময় একটা বিষয় ভেবে খুব কষ্ট পেল তিশা। সে ভেবে পায় না একটা মানুষ কতটা অমানুষ হলে পরে নিজের বোনটিকেও লজ্জা পায় না। বোনের পায়চারি শুনেও কেঁপে উঠে না ওর হৃদয়। ছি! এর মধ্যেই সে একটি কথা শুনতে পায় ফাহাদের কাছে। দীপা বলে, তিশা কিন্তু আজকের সুযোগটা এনে দিছে। ফাহাদ কথা বলে না। তারপর দীপা আবার বলে, বিনিময়ে আগামীকাল ওকেও আমাদের সুযোগ করে দিতে হবে। ফাহাদ এবার কথা বলে, কিসের সুযোগ? দীপা বলে, ওই বাসার তুষার আছে না, ওর সাথে ডেইট করবে তিশা। এখানেই আমরা মার্কেটে চলে যাব। ফাহাদের কথাটা শুনে মাথা নষ্ট হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে দীপার গালে চট বসিয়ে দেয় ঠাস করে। আওয়াজটা শুনতে পায় তিশা। তারপর ফাহাদ রেগেমেগে আগুন হয়ে উঠে গর্জন করে বলে, আমি ওরে মেরে ফেলব। আমার বোন অত্য নোংরা। ছি! সে থুক করে একদোলা থুথু ফেলে মেঝেতে। দীপা ওকে টেনে ধরে পেছন থেকে। তারপর বলে, পাগলামো করিস না বাল্য, সবকিছুতেই মাথা গরম করে দেস। মেয়ে এডাল্ট, যা ইচ্ছা তাই করুক। তুই করতেছস না, আমি করতেছি না, করলে সমস্যা কি? এই বিষয়ে অত রাগ দেখানো লাগবে কেন? মাথা ঠান্ডা করে এখন এইখানে আয়, সময় গেলে আর সাধন হবে না। আয় গুরু আয়। ফাহাদ একটা অশ্লীল গাল বকে ওকে। তারপর বলে, তুই আসলেই একটা খারাপ, আমারে নষ্ট বানাইছ। এবার আমার বোনটার পেছনেও লাগছস। তুই কালকের ভেতর এই বাড়ি ছাড়বি। দীপা বিছানা থেকে নেমে এলো। তারপর পেছন থেকে জাপটে ধরল ওকে। তারপর পায়ের আঙুলের উপর ভর দিয়ে মুখটা আরও উঁচুতে তুলে ফাহাদের কাঁধে চুমু খেল। ফাহাদ নিজের রাগ সংবরণ করতে না পেরে কুনুই দিয়ে গুঁতো দিয়ে ওকে ফেলে দিল পেছন দিকে। ভাগ্য ওর ভালো, দীপা গিয়ে পড়ল বিছানায়, নরম গদিতে। ফস করে শব্দ হল পড়ে গিয়ে। ফাহাদ অবশ্য তখনও দরজা খুলেনি, তবে খুলতে এগিয়ে যাচ্ছে। দরজা খুলে সে যাবে তিশার কাছ, তিশাকে মারবে। কিন্তু এক্ষুনি এমন কিছু হতে দিতে চায় না দীপা। সে ভয় দেখালো ফাহাদকে, বলল, তিশা কিন্তু সব জানে। খালাকে বলে দিলে তখন বুঝবি কত ধানে কত চাল। ফাহাদ কথাটা শুনে যেন মুহূর্তে অসহায় হয়ে পড়ে এবং নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হয়। বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে। তার এই ভুলের মাসুল এখন তার বোনকে দিয়ে দিতে হবে। সে দীপার গলা চেপে ধরে, এবার শক্ত করে ধরে। তারপর বলে, শুধুমাত্র তোর জন্য খানকি, তোর জন্য আমার বোনটা তার লাইফটা নষ্ট করবে। একটা ফুলের মতো মেয়ের গায়ে কলঙ্কের কালিমা লাগবে। দীপাও কম জানে না, বারংবার তাকেই দোষারোপ করে যাচ্ছে ফাহাদ। সে এবার বলেই ফেলল, নিজের বোনটা ১৬ আনা আর অন্যের বোনের কোন মূল্য নাই। তোর বোন মেয়ে আর আমি কি ছিলাম? হিজডা, শালা কুত্তা, তোরা সব ছেলেই একরকম। নিজের বোনের জামা কেউ খুলুক এটা চাস না, কিন্তু পরের বোনেরটা খুলতে বড আরাম পাস। বলেই থুক করে একদোলা থুথু ছিটিয়ে দিয়ে বসল সে ফাহাদের চোখে মুখে। ফাহাদ আর নিজেকে সামলাতে পারল না। খাটের ওপাশেই ছিল পাথরে তৈরি শেক্সপিয়ারের একটা মূর্তি। এটা তার বাবার কেনা। ইংরেজি সাহিত্যের শিক্ষক ছিলেন তার বাবা, তাই প্রিয় কবির মূর্তি অনেক মূল্য দিয়ে কিনে এনে রেখেছিলেন ঘরে। ফাহাদ নিজেকে আর দমিয়ে রাখতে না পেরে পাথুরে মূর্তিটা দিয়ে তার শরীরের সবটুকু শক্তি প্রয়োগ করে আঘাতটা করল দীপার মাথায়। এরপর আর দীপার মরতে খুব একটা দেরি হল না। ফাহাদ ভয়ঙ্কর কাজটা করে তাকিয়ে থাকতে থাকতেই দীপার ভবলীলা সাঙ্গ হয়ে গেল। তিশা বুঝতে পেরেছিল ভয়ঙ্কর কিছু একটা হয়ে গেছে, কারণ শেষবারের মতো একটা ভয়ানক চিৎকার দিয়ে উঠেছিল দীপা। সেই চিৎকার স্বাভাবিক কোন চিৎকার নয়, অনেকটা গোঙানির মতো ছিল শেষ দিকে। মনে হয় এই একটা মাত্র চিৎকার দেওয়ার সুযোগই সে পেয়েছিল কেবল। এরপর আর শ্বাসটুকুও টেনে নিতে পারেনি।
মৃত্যুর কোলে ধলে পড়েছিল দীপা। তিশা সঙ্গে সঙ্গে দরজায় জোরে জোরে করাঘাত করে বলতে লাগল, দরজাটা খুলো, প্লিজ দরজাটা খুলো। ফাহাদ ভয়ে ভয়ে এসে দরজাটা খুলে দিল। তিশা ভেতরের দৃশ্যটা দেখেই ভয়ে একেবারে জমে গেল। চিৎকার দিতে গিয়েও মুখে ওড়না চেপে ধরল। জ্যান্ত মানুষটিকে এভাবে মেরে ফেলেছে তার ভাই। ফাহাদ ভয় পাচ্ছে। তার চোখে মুখে প্রবল আতঙ্ক। বাসা থেকে পালিয়ে যাওয়া ছাড়া তার আর কোন উপায় নাই। নয়তো পুলিশ এসে ধরে নিয়ে যাবে, ফাঁসি টাসি হয়ে যাবে। সে কাঁপা কাঁপা গলায় তিশাকে বলল, তিশা, কোথায় যাব রে আমি? বুঝতে পারিনি রাগের মাথায় এটা করে ফেলেছি। তিশা ভয়ে রক্তশূন্য মুখে ওর দিকে তাকাল। তারপর দ্রুত ঘর থেকে বেরিয়ে এসে বাইরে থেকে দরজাটা আটকে দিল। বাড়িতে পুলিশ এসেছে। থানায় ফোন করেছে তিশা নিজেই। পুলিশ আসার পরপরই ফিরোজা বেগম আর নোরা এসেছে মার্কেট থেকে। ফিরোজা বেগম ডাক্তারও দেখিয়েছেন। তাদের সাথে দীপার ছেলেটাও আছে। ওর জন্য নোরা বেগুনি রঙের সুন্দর একটা পাঞ্জাবি কিনে দিয়েছে। সে এতে খুব খুশি। কিন্তু বাসায় ফিরেই সে জীবনের সবচেয়ে বড় আঘাতটা পেল। তার মা খুন হয়েছে। ছেলেটা মায়ের লাশের সামনে বসে গগনবিদারী চিৎকার করে কাঁদছে। পুলিশ ফাহাদকে অ্যারেস্ট করেছে। তাদের হাতে এখন শক্ত প্রমাণ আছে খুনির। ক্যামেরায় সবকিছুর ভিডিও রেকর্ড হয়েছে। ফাহাদ ফেঁসে গেছে। ফেঁসে গেছে দীপাও। পাপীদের জন্য এই দুনিয়া এবং আখেরাত কোনটাই কল্যাণকর নয়। যদিও এটা তারা ভাবে না। তবে এটাই সত্য যে এদের শেষটা সব সময় কষ্টের হয়, পরাজয়ের হয়। যেমন করে এই গল্পের ফাহাদ আর দীপার হল। দুটি জীবন নষ্ট। এর সাথে আরও অনেক কিছুই নষ্ট হয়েছে। দীপার ৩ বছরের ছোট্ট ছেলেটির জীবন। এই বয়সেই মাতৃহারা সে। আর তার বাবার বিশ্বাস ভঙ্গ। কিশোরীকালে নোরার দেখা সুন্দর স্বপ্নগুলোর জলসমাধি হল। কত কি ভেবে রেখেছিল। একটি লক্ষ্মী বর হবে তার, যার সাথে এক ছাদের নিচে একটা জনম কাটিয়ে দিবে সে। তাদের সন্তান সন্ততি হবে। এদের সুন্দর সুন্দর নাম দিবে। এইসব কিছু কল্পনাই রয়ে গেল। দুঃখী হয়ে গেলেন বৃদ্ধা ফিরোজা বেগম। সারা জীবনের জন্য কান্না তার সাথী হল। আর তিশা সারা জীবন তাকে এই একটি প্রশ্ন খুঁড়ে খুঁড়ে খাবে। প্রশ্নটি হল, সে যে ফাঁদটা পেতেছিল দুজন কট্টর পাপিষ্ঠের জন্য, তা তার ঠিক হয়েছে না ভুল হয়েছে। গল্প সম্পূর্ণটাই আপনাদের রেসপন্স এর উপর নির্ভর করছে। সবাই ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।